মাঝে মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মানে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম প্রভৃতি জায়গায় কিছু খবর ঘুরে বেড়ায়, যার সঙ্গে জওহরলাল নেহেরুর কিছু অপকর্ম জড়িয়ে আছে বলে প্রচার করা হয়। বিশেষ করে ট্রান্সফার অফ পাওয়ার অ্যাক্ট এই সংক্রান্ত বিষয়টা নিয়ে কিছু তথ্য মাঝে মাঝেই আমাদের সামনে চলে আসে। এই তথ্যগুলো কি এবং এইগুলো কতটা সত্য বা কতটা মিথ্যা, সেইগুলোই আজকের এই প্রতিবেদনে আমি আলোচনা করতে চলেছি। এছাড়া নেহেরুর প্রধানমন্ত্রী হওয়ার পিছনে দুর্নীতির কথা বলা হয়ে থাকে। বলা হয় নেহেরু মাত্র 1টি ভোট পেয়েছিলেন আর তার প্রতিপক্ষ বল্লভভাই প্যাটেল পেয়েছিলেন 13টি ভোট। তা সত্ত্বেও কারচুপি করে নেহেরু প্রধানমন্ত্রী হয়েছিলেন। এই তথ্য ঠিক না ভুল, এই রকমের বহু তথ্য রয়েছে। এই সমস্ত তথ্যগুলো কতটা সত্য কতটা মিথ্যা সেটা থাকবে আজকে এই ভিডিওর প্রথম অংশে, এবং দ্বিতীয় অংশে প্রকৃতপক্ষেই জওহরলাল নেহেরু ভারতবর্ষের কি ক্ষতি করেছিলেন, যে ক্ষতিগুলো করেছিলেন তার মধ্যে কোনটি সবচেয়ে বেশি ক্ষতিকারক। আজকের প্রতিবেদনে আমি এই রকমের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। তাই প্রকৃত সত্যটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদের দৃষ্টিভঙ্গিটা পাল্টে যাবে। ট্রান্সফার অফ পাওয়ার অ্যাক্ট এই আইনটির বিষয়ে যে সমস্ত গুজবগুলো শুনতে পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো যে ভারত সরকার 1947 সাল থেকে 50 বছর পর্যন্ত এই চুক্তি প্রকাশ করতে পারবে না, এবং ভারতীয় সংবিধানের 366, 371, 372 এবং 395 নং অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংসদ, ভারতীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কারোরই এই চুক্তির সংশোধন করবার কোনো ক্ষমতা থাকবে না। এই রকমের একটি তথ্য মাঝে মাঝে ঘুরে বেড়ায়। এই দাবিটি একেবারে মিথ্যা, বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন গুজব ছাড়া আর কিছুই নয়। চলুন সেটা একটু দেখে নেওয়া যাক। কারণ ট্রান্সফার অফ পাওয়ার অ্যাক্ট 1947 আইনটি দেখুন, আমি ব্যাকগ্রাউন্ডে ডিসপ্লে করে দিলাম, একটু পড়ে দেখুন। কোথাও কোনো রকমের শর্তের কথা নেই, বা তারপরেও কোনো রকমের গোপন চুক্তি বা সিক্রেট এগ্রিমেন্ট হয়েছিল সেরকম কোনো কিছু সেখানে বলা নেই যা 50 বছর পর্যন্ত গোপন থাকবে। এমন কোনো প্রমাণ্য দলিল, নথি, ইতিহাস বা সরকারি রেকর্ডও নেই। এমনকি ব্রিটিশ সরকারও তাদের ইউকে ন্যাশনাল আর্কাইভে এই আইনের পূর্ণ নথি প্রকাশ করেছেন, সেখানেও কিন্তু কোনো জায়গায় ওরকম ঘটনার কোনো উল্লেখ নেই। ভারতীয় সংবিধান বা সংবিধান সভার নথিতেও এই ধরনের কোনো গোপন তথ্যের উল্লেখ নেই, এবং সংবিধানের যে ধারাগুলোর কথা বলা হয়েছে সেই ধারাগুলো যদি পড়ে দেখেন তাহলে দেখবেন তার সাথে এই বক্তব্যের কোনো মিল নেই। মানে এইগুলোর সঙ্গে কোনো গোপন চুক্তি সংশোধন করার বাধার কোনো ব্যাপার নেই। চলুন তাহলে একটু ধারাগুলোর প্রতি দৃষ্টিপাত করা যাক। আর্টিকেল 366-তে সংবিধানে ব্যবহৃত কিছু শব্দের সংজ্ঞা দেওয়া হয়েছে, যেমন রাষ্ট্রপতি, রাজ্য, আইন ইত্যাদি সম্পর্কে এখানে ধারণা দেওয়া হয়েছে। আর্টিকেল 371 এখানে নির্দিষ্ট রাজ্যগুলোর যেমন মহারাষ্ট্র, গুজরাট, নাগাল্যান্ড এদের জন্য বিশেষ ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। আর্টিকেল 372 এই ধারায় ব্রিটিশ আমলের আইনগুলোকে স্বাধীন ভারতে অস্থায়ীভাবে চলবে বলে বলা হয়েছে, এবং যতক্ষণ পর্যন্ত না সংসদ সেগুলো পরিবর্তন করে ততদিন পর্যন্ত বলবৎ থাকবে। আর্টিকেল 395 ধারায় বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947কে বাতিল করা হয়েছে, অর্থাৎ এইগুলো আর কার্যকর থাকবে না। অর্থাৎ সংবিধানের 395 অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 ইজ রিপ্লেসড, অর্থাৎ বাতিল। তাহলে দেখুন এই যে গুজব, এই গুজবের কারণ কি? আসলে এই ধরনের মিথ্যা দাবিগুলো সাধারণত ছড়ানো হয় ইতিহাসকে বিকৃত করবার জন্য, স্বাধীনতা এবং সংবিধান নিয়ে মানুষকে বিভ্রান্ত করবার জন্য, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করবার জন্য। অনেক সময় এই মিথ্যা তথ্যকে ক্লাসিফাইড ডকুমেন্টস, টপ সিক্রেট বা 15 ইয়ার্স এম্বার্গো ইত্যাদি শব্দ দ্বারা গ্রহণযোগ্যতা দেবার চেষ্টা করা হয়ে থাকে। আসলে এগুলো সবই গুজব। এবারে চলুন একটু দেখি এই আইন পাশের ক্ষেত্রে নেহেরুর ভূমিকা কী ছিল। কেননা বেশিরভাগ ক্ষেত্রেই শোনা যায় যে নেহেরু ব্রিটিশদের সাথে আঁতাত করে ট্রান্সফার অফ পাওয়ার অ্যাক্ট পাশ করিয়েছিলেন, এবং এই আইন ছিল মূলত ভারতের স্বার্থবিরোধী। তাই আমরা এবারে আলোচনা করব এই আইন পাশের ক্ষেত্রে নেহেরু কী ভূমিকা নিয়েছিলেন। এই ট্রান্সফার অফ পাওয়ার অ্যাক্টে সত্যি ভারতবর্ষের স্বার্থবিরোধী কিছু ছিল, না ভারতীয়দের কাছে কিছু গোপন করা হয়েছিল? না, যা শোনা যায় সবই আসলে গুজব। এই ক্ষেত্রে প্রথমেই বলতে হয় ট্রান্সফার অফ পাওয়ার অ্যাক্ট বলতে আসলে এখানে বলা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947কে। চলুন এবারে দেখে নেওয়া যাক এই আইন পাশের ক্ষেত্রে নেহেরুর ভূমিকা কী ছিল। এই ক্ষেত্রে প্রথমেই বলতে হয় যে এটি কোনো দ্বিপাক্ষিক চুক্তি বা চুক্তিনামা অর্থাৎ ট্রিটি নয়, বরং এটি ছিল ব্রিটিশ পার্লামেন্টে পাশ হওয়া একটি আইন, যার মাধ্যমে ব্রিটেন ভারতের স্বাধীনতা ঘোষণা করে। অতএব এই আইনে কোনো ভারতীয় বা ব্রিটিশ নেতার স্বাক্ষর করবার কোনো প্রয়োজন ছিল না বা প্রয়োজন হয়নি, কারণ এটি ছিল একতরফাভাবে ব্রিটিশ পার্লামেন্টের দ্বারা প্রণীত, এবং এই আইনের স্বাক্ষরের প্রয়োজন ছিল কেবলমাত্র ব্রিটেনের রাজা বা রানীর, তাদের অনুমোদনের জন্য। এবং
কে এটি তৈরি এবং অনুমোদন করেছিল সেটা যদি আমরা দেখি তাহলে দেখা যায় ব্রিটেনের পক্ষে এই আইনটি পেশ করেছিলেন মিস্টার ক্লিমেন্ট এটলি। তিনি ছিলেন তৎকালীন সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী এবং এর খসড়া তৈরি করে দিয়েছিলেন ব্রিটিশ সরকার। তৈরি হয়েছিল তাদের পার্লামেন্টে এবং এটি ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষ মানে হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডসে পাস হয়েছিল এবং তারপরে এই আইন অনুমোদন দেন রাজা ষষ্ঠ জর্জ। সময়টা ছিল 1947 সালের 18 জুলাই। তাই ভারতের পক্ষে কারো সই করবার কোনো প্রশ্নই নেই। তাহলে জওহরলাল নেহরুর দিকে আঙুল তোলবার কারণটা কি? যদিও এটি ভারতীয়দের সাথে করা কোনো সমঝোতা নয়, তা সত্ত্বেও বলা যায় ভারতীয় নেতাদের মতামত, বিশেষ করে জওহরলাল নেহরু, মোহাম্মদ আলী জিন্নাহ, এই সমস্ত ক্ষমতাসীন নেতারা এই আইনের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাই অনেকে মনে করেন যে এই আইন পাশের ক্ষেত্রে নেহরুর ভূমিকা বা প্রভাব ছিল। এবারে চলুন এই আইনটি বিশ্লেষণ করে আমরা দেখি যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947-এ আসলে কি ছিল, তাতে কতটা ভারতের স্বার্থবিরোধী জিনিস ছিল নাকি এটাও একটা গুজব। যদি আমরা এই আইনটাকে বিশ্লেষণ করি তাহলে বলা যায় প্রথমত ভারত এবং পাকিস্তান দুটি স্বাধীন ডোমিনিয়ন হিসেবে ঘোষিত হয়েছিল এই আইনের বলে, অর্থাৎ তারা স্বাধীন কিন্তু ব্রিটিশ কমনওয়েলথের অধীনে ছিল এবং সর্বোচ্চ মর্যাদায় ছিলেন একজন রাজা, হেড অফ স্টেট, এবং তিনি ছিলেন অবশ্যই ব্রিটিশ। দ্বিতীয়ত বলা যায় এই আইন বলে ব্রিটিশ পার্লামেন্টের আইন ভারত বা পাকিস্তানের উপরে বলবৎ থাকবে না যদি না তারা সেটা নিজেরা গ্রহণ করে, এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তৃতীয়ত বলা যায় এই আইন বলে ভারতীয়দের উপর থেকে সাম্রাজ্যিক আইন এবং আধিপত্যের অবসান ঘোষিত হয়েছিল। চতুর্থত বলা যায় এই আইন বলে ভারত এবং পাকিস্তানের দুটি সংবিধান সভা গঠিত হয়েছিল যারা নিজেদের মতো করে তাদের দেশ পরিচালনা করবার জন্য আইন তৈরি করবার অধিকার পেয়েছিল। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টে প্রকৃতপক্ষে কী ছিল সেটা আমি সংক্ষেপে আলোচনা করলাম। এবারে চলুন এই আইনের মধ্যে কিভাবে ভারত বিরোধিতা লুকিয়ে ছিল বা অবৈধ ছিল কিনা। আসলে এই আইন বলে ভারতকে একটি ডোমিনিয়ন স্ট্যাটাস হিসেবে ঘোষণা করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল ইন্ডিয়া বিকাম এ ডোমিনিয়ন উইথ দ্য ব্রিটিশ কমনওয়েলথ, অর্থাৎ এই আইন বলে ভারত পুরোপুরি স্বাধীন হয়নি, মানে ভারত নিজে সরকার চালাবে কিন্তু ব্রিটিশের রাজা থাকবেন ভারতের আনুষ্ঠানিক প্রধান। আসলে ডোমিনিয়ন স্ট্যাটাস হলো এমন একটা রাজনৈতিক ব্যবস্থা যেখানে একটি দেশ স্বাধীনভাবে শাসন করবে কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই দেশের রাষ্ট্রপ্রধান থাকবেন ব্রিটিশ রাজ বা ব্রিটিশ রানী। তবে একজন গভর্নর জেনারেল ওই দেশের প্রতিনিধি হিসাবে ব্রিটিশ রাজের প্রতিনিধিত্ব করবেন এবং এই ক্ষেত্রে ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন এবং পরবর্তীকালে হয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ। তাই এই সমস্ত কারণের জন্য বহু ইতিহাসবিদ মনে করেন এটা এক ধরনের আংশিক স্বাধীনতা ছিল যা ব্রিটিশ স্বার্থ রক্ষা করবার জন্য করা হয়েছিল। তবে এক্ষেত্রে আমাদের এটাও মনে রাখতে হবে এটি ছিল একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। 1950 সালের 26শে জানুয়ারি ভারত নিজেদের সংবিধান কার্যকর করে এবং তখন থেকে ভারতবর্ষ হয়ে যায় সোভারজিন ডেমোক্রেটিক রিপাবলিক, অর্থাৎ স্বাধীন গণতান্ত্রিক প্রজাতন্ত্র, এবং তখন থেকে ভারতের রাষ্ট্রপ্রধান হয়ে যান ভারতের নিজস্ব রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট। দ্বিতীয়ত বলা যায় এই আইন বলে স্বাধীনতার পরেও ব্রিটিশ সেনা অফিসাররা ভারতীয় সেনার কর্তৃত্বে ছিলেন এবং সেটা 1949 সাল পর্যন্ত। এর জন্যই অনেকে বলে থাকেন যে এই আইন আসলে ভারতের স্বার্থবিরোধী ছিল এবং এই ক্ষেত্রে আমার মনে হয় কাশ্মীর ভারতের হাতছাড়া হয়ে গিয়েছিল কিনা সেই বিষয়েও যদি কারোর মনে প্রশ্ন ওঠে সেটা কিন্তু অন্যায় হয় না। তৃতীয়ত বলা যায় ব্রিটিশ আমলের অনেক আইন রেখে দেওয়া হয়েছিল এই আইনের বলে, যেগুলো ছিল ভারতীয়দের দৃষ্টিকোণে অপব্যবহারযোগ্য এবং সাম্রাজ্যবাদী আইনের অনেক অংশ বিশেষ করে স্বাধীন ভারতে দীর্ঘদিন টিকেছিল এই আইন বলে। যেমন ভারতীয় দণ্ডবিধি আইন যেটা 1860 সালে ব্রিটিশ সরকার কার্যকারী করেছিল, যা আইপিসি নামে পরিচিত, সেটা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের পরেও কার্যকর ছিল এবং অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট যেটাও ব্রিটিশ ভারতে ছিল সেটাও পরবর্তীকালেও কার্যকর ছিল। এছাড়া এই আইনের মধ্যে তৎকালীন সময়ে ভারতবর্ষে যে সমস্ত স্বাধীন রাজ্যগুলো ছিল প্রিন্সলি স্টেট, যার সংখ্যা ছিল প্রায় 562টি, এদের স্বাধীনতা দেওয়া হয়। তারা চাইলে ভারত অথবা পাকিস্তানের সাথে যুক্ত হতে পারবে বা স্বাধীন থাকতে পারবে। এটি ভারতীয় ঐক্যকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। যদি এখানে ব্রিটিশ সরকার ওই স্বাধীন রাজ্যগুলোকে নির্দেশ দেওয়া হতো যে ভারতের সাথে যুক্ত হতে হবে তাহলে সেটা ভারতের পক্ষে সুবিধাজনক ছিল, কিন্তু সেটা না করে যখন তাদের স্বাধীনতা দেওয়া হয়েছিল তখন তারা বিভিন্ন রকমভাবে ভারতের ঐক্যকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। যদিও ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল এবং মাউন্ট ব্যাটেনের কঠোর কৌশলে শেষ পর্যন্ত এই রাজ্যগুলো বেশিরভাগই ভারতের সঙ্গে যোগদান করেছিল। এছাড়া বলা যেতে পারে এই আইনে ব্রিটিশ ইন্টারেস্ট প্রোটেকশন ছিল বলে কিছু ঐতিহাসিক মনে করেন। যেমন এই আইনে ব্রিটিশ ব্যবসায়িক এবং কূটনৈতিক স্বার্থ রক্ষিত হয়েছিল অনেকখানি। উদাহরণ হিসেবে বলা যায় স্বাধীনতার পরেও বহু বিদেশি কোম্পানি এবং ভারতীয় সম্পদ ব্রিটিশদের হাতে ছিল বহুকাল যাবৎ। এবং এক্ষেত্রে আর একটা গুজব শোনা যায় যে ট্রান্সফার অফ পাওয়ার অ্যাক্টে যে শর্ত
তথ্যগুলো ছিল সেটা পুরোপুরি ভারতবাসীদের জানানো হয়নি। আসলে এইরকম ধরনের একটা জনশ্রুতি প্রচলিত হওয়ার পিছনেও ছিল যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ। সেই সময় সাধারণ মানুষ, এমনকি কংগ্রেসের অনেক বড় বড় নেতারাও জানতেন না কী শর্তে দেশভাগ করা হচ্ছে, তাই নানা সত্য মিথ্যা গুজব চারিদিকে ছড়িয়ে পড়ে। এছাড়া বলা যেতে পারে নেতাজি সুভাষচন্দ্র বসু, যার প্রতি ভারতবাসীর সব থেকে বেশি ভরসা ছিল, তিনি বিশেষ পরিস্থিতির জন্য দেশে ছিলেন না, এবং বলা যেতে পারে জওহরলাল নেহেরু তার দেশ ত্যাগের জন্য দায়ী ছিলেন। এবং তিনি যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি নিয়ে ভারত অভিমুখে যাত্রা করেছিলেন, ব্রিটিশ সরকার কর্তৃক খুব দ্রুত ভারতবাসীকে স্বাধীনতা দিয়ে দেওয়ার পিছনে যার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তাকে কিন্তু জওহরলাল নেহেরু ছোট করে দেখবার চেষ্টা করেছিলেন। তাই ভারতবর্ষের তৎকালীন মানুষের মধ্যে সন্দেহ জেগেছিল যে জওহরলাল নেহেরু নিশ্চয়ই ব্রিটিশদের সাথে আতাত করে এমন কিছু করেছে যে যাতে ভারতবর্ষের স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে। এছাড়া বলা যায় অনেক গোপন ফাইল, যেমন ব্রিটেন বোম্বে প্ল্যান, ব্রিটিশ ইন্টেলিজেন্স রিপোর্ট তখন প্রকাশ করা হয়নি, যেগুলো পরবর্তীকালে ধীরে ধীরে প্রকাশিত হয়েছে। তাই মানুষের মনের মধ্যে সন্দেহ জেগেছে। তাই অনেক ঐতিহাসিকবিদ মনে করেন স্বাধীনতার সময় প্রকৃত আলোচনা এবং শর্তের অনেক দিক জনগণের কাছ থেকে গোপন করা হয়েছিল, এবং তার জন্যই জনগণের মধ্যে নানা রকমের সন্দেহ দানা বেঁধেছিল এবং নানা রকমের গুজব ছড়িয়ে পড়েছিল। চলুন এবারে সেরকম কয়েকটা গুজব সম্পর্কে আলোচনা করে দেখা যাক। তার মধ্যে অন্যতম হলো এই আইন অনুযায়ী ভারত প্রতি বছর ব্রিটেনে 30,000 টন গরুর মাংস রপ্তানি করতে বাধ্য, এরকম একটা গুজব শোনা যায়। এই ক্ষেত্রে বলবো এই আইনটি ছিল শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের জন্যে। এর মধ্যে কোনো রকমের অর্থনৈতিক চুক্তি বা গরুর মাংস রপ্তানি সংক্রান্ত বিষয়ে বাধ্যবাধকতা ছিল না, বা তার কোনো উল্লেখও ছিল না। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই গুজবটির কোনো ভিত্তি নেই। এই আইনটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের জন্যে, এর সাথে বাণিজ্যের কোনো সম্পর্ক ছিল না। এছাড়া বলা যায় এখনও কিছু কিছু মানুষ প্রচার করে থাকেন যে ব্রিটেনে এখনও ভারতবর্ষ থেকে গরুর মাংস পাঠানো হয়, এবং মাঝে মাঝে দেখি কিছু বুদ্ধিজীবী তাদের ফেসবুক পেজে পোস্ট করেন যে গরুর মাংস রপ্তানিকারী সবচেয়ে বড় কোম্পানিগুলোর মালিক হিন্দুরা, তাহলে মুসলমানরা গরুর মাংস খেলে দোষ কিসের? হিন্দুরাই তো বেশি গোহত্যা করে থাকে। এই প্রসঙ্গে বলা যায় ভারত সরকার গরুর মাংস ধর্মীয় এবং অর্থনৈতিক কারণে নিয়ন্ত্রণে রাখে। বিশ্বের অন্য কিছু দেশে বাফেলো অর্থাৎ মহিষের মাংস রপ্তানি করা হয়, গরুর মাংস নয়। তাই এই সমস্ত গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত না করাই ভালো। এছাড়া ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মধ্যে নাকি উল্লেখ ছিল যে 1947 সাল থেকে আজ পর্যন্ত প্রতি বছর আমাদের দেশ থেকে 10 বিলিয়ন টাকা, 10 বিলিয়ন সমান ভারতীয় টাকায় 100 কোটি পেনশন হিসেবে ভারত সরকার রানী এলিজাবেথকে পাঠান। বিভিন্ন ফেসবুক পোস্ট, ইউটিউব ভিডিও, এমনকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই সমস্ত খবরগুলো মাঝে মাঝে দেখি, কিন্তু আসলে এটাও একেবারেই সত্য নয়। আসলে 1947 সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়। এই সময় থেকেই সমস্ত উপনিবেশিক চুক্তি এবং অর্থনৈতিক বাধ্যবাধকতা বাতিল হয়ে যায়। অর্থাৎ ভারত সরকার ব্রিটিশ রাজ পরিবারকে কোনো রকমের পেনশন বা টাকা পাঠাবেন সেরকম কোনো ব্যাপার এক্ষেত্রে ছিল না। তাহলে এই গুজব এলো কোথার থেকে? এই ক্ষেত্রে অনেকের ধারণা ব্রিটিশ রানীকে নয়, ভারত সরকার দেশীয় রাজাদের, অর্থাৎ ওই যে 562টি প্রভিন্স ছিল তাদের কিছু ভাতা দিতেন। সেই বিষয়টা সম্পর্কে জনগণের মধ্যে ভ্রান্ত প্রচার হতে পারে। কিন্তু এক্ষেত্রে আর একটা বিষয় উল্লেখযোগ্য, 1971 সালে সংবিধানের 26তম সংশোধনীর মাধ্যমে পুরোপুরিভাবে ওই ভাতাও বন্ধ করে দেওয়া হয়। তাহলে রানীর পেনশনের কথা আসে কোথার থেকে এখনেও? এগুলো অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। এরপরে চলুন আমরা একটু দেখে নেবার চেষ্টা করি প্রধানমন্ত্রী নির্বাচনে জওহরলাল নেহেরু একটি ভোট পেয়েও কিভাবে প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই সংক্রান্ত বিষয়ে প্রকৃত সত্যটা কি। আসলে এই তথ্যটাও ভুল এবং বিভ্রান্তিকর। এটি অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি করবার উদ্দেশ্যে প্রচার করা হয়। আসল ইতিহাস হলো একেবারে ভিন্ন। আসলে এখানে যে ভোটের কথা বলা হয় সেটা প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট ছিল না। আসলে তখন কংগ্রেসের নেতৃত্বের প্রশ্নে ভোট হয়েছিল। যেমন কংগ্রেসের উদ্ভব লগ্ন থেকে প্রত্যেক বছর সভাপতি নির্বাচনের জন্য ভোট হতো। 1946 সালে অর্থাৎ স্বাধীনতার ঠিক আগে ভারতীয় জাতীয় কংগ্রেস একটি গুরুত্বপূর্ণ পদ অর্থাৎ তাদের কংগ্রেসের সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছিল, যার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব ঠিক হবে। তবে একদিক থেকে বলা যায় এটি কার্যত স্বাধীন ভারতের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর পদ ছিল। যদিও সেই সময়ে 3 জন প্রার্থী এই পদের জন্য মনোনীত হয়েছিলেন: জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, আচার্য কৃষ্ণনন্দ গাঙ্গুলি। এবং 15টি প্রাদেশিক কংগ্রেস কমিটির মধ্যে 12টি সরাসরি প্যাটেলকে সমর্থন করেছিল। একটি প্রদেশ কংগ্রেসও সরাসরিভাবে নেহেরুকে সমর্থন করেনি। অর্থাৎ তথ্যগত দিক থেকে দেখা যাচ্ছে যে সর্বাধিক মনোনয়ন পেয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে এবারে প্রশ্ন, কিভাবে নেহেরু নেতা হলেন বা প্রধানমন্ত্রী হলেন? এর পিছনে ছিল আসলে মহাত্মা গান্ধীর ভূমিকা। গান্ধীজি মনে করতেন নেহেরু ছিলেন তৎকালীন সময়ের
তরুণ এবং আন্তর্জাতিক স্তরে পরিচিত মুখ এবং আধুনিক চিন্তা ভাবনায় বিশ্বাসী। তাই তিনি চেয়েছিলেন নেহেরুই ভবিষ্যতে ভারতবর্ষের নেতা হন, মানে প্রধানমন্ত্রী হন। তাই তিনি প্যাটেলকে অনুরোধ করেছিলেন তার প্রার্থীপদ প্রত্যাহার করে নিতে এবং প্যাটেল মহাত্মা গান্ধীর প্রতি সম্মান দেখিয়ে সেটা করেছিলেন। অতএব এখান থেকে দেখা যাচ্ছে যে কোনো প্রতিযোগিতামূলক ভোটাভুটি সেদিন হয়েছিল না এবং গান্ধীজির ইচ্ছায় নেহেরু কংগ্রেসের নেতা হয়েছিলেন। এখানে ভোট বলতে কংগ্রেসের প্রাদেশিক কমিটির মনোনয়নকে বোঝানো হয়েছে। আসলে প্যাটেল বেশি মনোনয়ন পেলেও ভোটাভুটি হয়নি, গান্ধীজির মধ্যস্থতায় হয়েছিল সমঝোতা। তাই 13 ভোটের মধ্যে 1 ভোট, এই দাবিটি ভুল এবং এটি সম্ভবত ইচ্ছাকৃতভাবে ভুলভাবে উপস্থাপিত করবার জন্য একটি ভুল তত্ত্ব। এর সাথে সাথে শেষ হলো ভিডিওটির প্রথম পার্ট, অর্থাৎ নেহেরুর নামে অকারণে কিছু মিথ্যা রটনা করা হয় যেটা ঠিক নয়, তাই সত্যটাকে আমি দেখানোর চেষ্টা করলাম। এরপরে এই ভিডিওর দ্বিতীয় পার্ট প্রকৃতপক্ষেই নেহেরু যে ভুলগুলো করেছিলেন, যা প্রকৃতপক্ষেই ভারতবর্ষের ক্ষতি করেছিল, সেইগুলো একটু আলোচনা করব। এই প্রসঙ্গে বলা যায় 1939 সালে ত্রিপুরী কংগ্রেসে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতাজি সুভাষচন্দ্র বসু নির্বাচনে জয়লাভ করেছিলেন। তা সত্ত্বেও তাকে ওয়ার্কিং কমিটি গঠন করতে দেওয়া হয়নি এবং মূলত নেতাজিকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন এই নেহেরু এবং গান্ধী। নেহেরু সবকিছু বুঝতেন যে অন্যায় হচ্ছে, গান্ধীজি যে প্রস্তাবগুলো আনছেন তার মধ্যে অন্যায় রয়েছে, তা সত্ত্বেও তিনি কিন্তু চুপ করে থাকতেন। আর এই চুপ করে থাকবার জন্যই গান্ধীজি নেহেরুকে পছন্দ করতেন। আর নেতাজি সুভাষচন্দ্র বসু যেহেতু প্রকাশ্যে বিরোধিতা করতেন, তাই তাকে পছন্দ করতেন না। কিন্তু আমরা উপলব্ধি করতে পারি তৎকালীন সময়ে নেতাজির মতো নেতার কতটা গুরুত্ব ছিল। যদি নেতাজি ভারতবর্ষে থাকতেন তাহলে হয়তো ভারতবর্ষের ইতিহাস অন্যভাবে লেখা হতো। দ্বিতীয়ত বলা যায় নেহেরুর ভুলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে দেশ স্বাধীন হয়ে যাবার পরেও শোষক ব্রিটিশ প্রতিনিধি লর্ড মাউন্ট ব্যাটেনকে গভর্নর পদে বসিয়ে রাখা, অর্থাৎ ভারতের শীর্ষ পদে বসিয়ে রাখা এবং তার কথা অনুযায়ী পরিচালিত হওয়া। এটা মোটেও ভারতীয়দের মর্যাদার পক্ষে সম্মানজনক ছিল না এবং বলা যেতে পারে এই জন্যেই নেহেরু অনেক ভুল কাজ করতে বাধ্য হয়েছিলেন বা ভুল পথে পরিচালিত হয়েছিলেন। এবং আমরা জানি মাউন্ট ব্যাটেনের স্ত্রীর সাথে নেহেরুর একটা অবৈধ সম্পর্কের বিষয়েও রটনা রটেছিল এবং যা রটে তা তো কিছুটা বটে এবং যদি সূক্ষ্মভাবে ইতিহাস বিশ্লেষণ করা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে নেহেরু ধোয়া তুলসী পাতা নন। তিনি দেশের আপামর জনগণের স্বার্থের থেকে নিজের ব্যক্তিগত স্বার্থ এবং অবৈধ রিলেশনের স্বার্থকেই হয়তো বেশি প্রাধান্য দিয়ে ফেলেছিলেন, সেটা বললে অন্যায় হবে না। এবারে যে বিষয়টা আলোচনা করব সেটা অনেক তাৎপর্যপূর্ণ। নেহেরুর ভুলের জন্য নেপাল ভারতের হাতছাড়া হয়ে গিয়েছিল, তা না হলে নেপাল আজ ভারতের অঙ্গরাজ্য হতো। যারা বিস্তারিতভাবে এই বিষয়ে জানতে চান তারা আমার চ্যানেলে পূর্বের থেকেই এই ভিডিওটা রয়েছে, এটাকে অবশ্যই দেখুন। এখানে আমি সংক্ষেপে আলোচনা করছি। আসলে অনেক আগে থেকেই নেপালের সঙ্গে ব্রিটিশদের সুগাউলি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং 1923 সালের ডিসেম্বর মাসে সুগাউলি চুক্তিকে স্থগিত রেখে ব্রিটেন এবং নেপালের মধ্যে ট্রিটি অফ পারপিচুয়াল পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ নামে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং এই চুক্তি অনুযায়ী ব্রিটিশ সরকার নেপালকে একটা স্বাধীন স্বতন্ত্র রাজ্য হিসেবে স্বীকৃতি দেয়। এর পাশাপাশি নেপালকে সুরক্ষা দেওয়ার কথাও ব্রিটিশ সরকার ঘোষণা করে। আর এই ঘোষণা মোতাবেক কাঠমান্ডুতে প্রথমবারের মতো ইংরেজদের রেসিডেন্সি তৈরি হয়। এরপর 1929 থেকে 1947 সাল পর্যন্ত নেপালের গোর্খা রাজারা ইংরেজদের সুরক্ষায় সুরক্ষিতভাবে রাজত্ব করেছিলেন। আর যেহেতু নেপাল সর্বদা একটা স্বতন্ত্র রাষ্ট্র ছিল, তাই খুব স্বাভাবিকভাবেই 1947 সালে দেশ স্বাধীন যখন হলো তখন নেপাল যেহেতু ভারতের অংশ ছিল না, তাই নেপাল ভারতের অন্তর্ভুক্ত হয়নি। এবং এরপরে 1950 সালে নেপাল এবং ভারতের মধ্যে একটা স্ট্যান্ড স্টিল চুক্তি হয়, যে চুক্তি অনুযায়ী ব্রিটিশ ইন্ডিয়ার উত্তরাধিকারী হিসেবে নেহেরু নেপালকে একই রকমভাবে সুরক্ষা দেওয়ার বিষয়ে অঙ্গীকার করে। কিন্তু এখানে একটা কথা ভারতবাসীদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়, তা হলো তৎকালীন নেহেরু সরকারকে নেপালের সরকার নেপালকে ভারতের অংশ বানানোর জন্য প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন নেপালের রাজা ত্রিভুবন বীর বিক্রম শাহ। কিন্তু নেহেরু এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন বা খারিজ করে দিয়েছিলেন। নেহেরু নেপালকে জানিয়ে দিয়েছিলেন যে নেপালের একটা স্বাধীন দেশ থাকা উচিত, স্বাধীনভাবেই থাকা উচিত। অবাক হচ্ছেন? হ্যাঁ, অবাক হওয়ার মতোই কথা। ভারতবর্ষের ইতিহাসে এরকম অসংখ্য ঘটনা রয়েছে যেগুলো মূলত বলা যেতে পারে দেশের স্বার্থের পরিপন্থী এবং গান্ধী পরিবারের মর্জি মাফিক বা কংগ্রেস দলের খামখেয়ালিপনার উপরে গৃহীত, যা দেশের স্বার্থবিরোধী এবং দেশের প্রচণ্ড রকমভাবে ক্ষতি করেছে। আজ যদি নেপাল ভারতের অঙ্গরাজ্য হতো
তাহলে কি হতো সেটা আপনারা আমার থেকে হয়তো আরও ভালো উপলব্ধি করতে পারছেন। এবং ঠিক একই রকমভাবে ভুটানও কিন্তু নেহেরুর ভুলের জন্যেই বা দূরদর্শিতার অভাবের জন্যে ভারতের হাতছাড়া হয়ে গেছে। ইংরেজরা যখন ভারত ছেড়ে চলে যায় তখন ভারতে 562টি দেশীয় রাজ্য ছিল। ব্রিটিশরা তাদের সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। তারা ভারত বা পাকিস্তানের যে কোনো দেশের সাথে যুক্ত হতে পারবেন কিংবা সম্পূর্ণ স্বাধীন থাকতে পারবেন। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, ভুটান কিন্তু সেই সময় কোনো স্বাধীন রাজ্য ছিল না। ভুটান ছিল ব্রিটিশের অধীনে চুক্তিভিত্তিক রাজ্য। তাই সর্দার বল্লভভাই প্যাটেল যুক্তি দিয়েছিলেন ভুটানকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবার জন্য। এই বিষয়ে আমার চ্যানেলে এই ভিডিওটি রয়েছে, বিস্তারিতভাবে জানতে চাইলে অবশ্যই দেখুন। যাই হোক, 1948 সালে নেহেরু ভুটানের রাজার সঙ্গে কথা বলবার জন্য তাদের প্রতিনিধি দলকে ভারতে পাঠানোর জন্য আহ্বান করেছিলেন এবং ভুটানের রাজা একটা প্রতিনিধি দলকে ভারতবর্ষে পাঠালে আলোচনা শুরুর প্রাথমিক অবস্থায় সৌজন্য বিনিময়ের পর নেহেরু ভুটানের প্রতিনিধি দলের কাছে দুটো অফার রাখে। প্রথমত বলা হয় ভুটান ভারতের সঙ্গে মিশে যাক এবং একটা অঙ্গরাজ্য হয়ে যাক, কিন্তু তার নিজস্ব ইন্টিগ্রিটি থাকুক। দ্বিতীয়ত বলা হয় ভুটান ভারতের সঙ্গে একটা নতুন করে চুক্তি স্বাক্ষর করুক, যেখানে ভুটান তার প্রতিরক্ষা, বিদেশ নীতি এবং প্রচারের বিষয়গুলো ভারতের কাছে সমর্পণ করবে এবং অভ্যন্তরীণ রাজতন্ত্র যেভাবে চলছিল সেইভাবে চলতে থাকবে। এখানে বিশেষভাবে বলে রাখা দরকার যে তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরুর সাথে ভারতবর্ষের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের কিন্তু একেবারেই মতের মিল ছিল না। সর্দার বল্লভভাই প্যাটেল ভুটানের সামনে কোনো রকমের অপশন রাখতে চাইছিলেন না, বরং তিনি কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করে ভুটানকে ভারতের অন্তর্ভুক্ত করবার পক্ষপাতী ছিলেন। যে কোনো মূল্যে ভুটানকে ভারতের অঙ্গরাজ্য তৈরি করতে হবে, এই ব্যাপারে তিনি কড়া মনোভাব দেখাতে বলেছিলেন নেহেরুকে। কিন্তু তিনি নেহেরুকে বহুবার বোঝানোর চেষ্টা করেছিলেন যে সিকিম এবং ভুটানকে যদি ভারতের অঙ্গরাজ্য না করা হয় তাহলে চীন এই দুটো ছোট ছোট রাজ্যকে দখল করে নেবে এবং তাতে কিন্তু ভারতের বিপদ বাড়বে। কিন্তু নেহেরুর মাথায় তখন চীনের প্রেম একেবারে উথলে উঠছে। তিনি চীনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। চীন যে ভুটান দখল করতে পারে, ভারতকে বিপদে ফেলতে পারে, এই ব্যাপারে তার কোনো আন্দাজ ছিল না, বা আন্দাজ থাকলেও তিনি ছিলেন উদাসীন। কারণ নেহেরু যে নিজেকে সমাজতান্ত্রিক ভাবতেন এবং তিনি মনে মনে বিশ্বাস করতেন যে সমাজতান্ত্রিক চীন তার বন্ধু। তাই নেহেরু মনে প্রাণে পোষণ করতেন যে একটা সমাজতান্ত্রিক দেশ আর একটা সমাজতান্ত্রিক দেশকে কোনোদিনই আক্রমণ করতে পারে না। এবং এই বিশ্বাস থেকে অবশ্য তিনি পরবর্তীকালে হিন্দি চিনি ভাই ভাই, হিন্দি চিনি ভাই ভাই স্লোগান তৈরি করেছিলেন এবং পরবর্তীকালে চীন ভারতবর্ষ আক্রমণ করেছিল এবং সেটা একটা আলাদা অধ্যায়। তাহলে এবারে নেহেরুজি কি বলবেন? আপনি যদি সেদিন দূরদৃষ্টি সম্পন্ন হতেন, আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবকে যদি মেনে নিতেন, তাহলে আজ ভুটান ভারতের অঙ্গরাজ্য হতো। এছাড়া পঞ্চমত বলা যায় নেহেরুর ভুলের জন্যই কাশ্মীর ভারতের হাতছাড়া হয়ে গেছে। ইতিহাস বলছে মহারাজা হরি সিং ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পরেও কাশ্মীরে সেনা পাঠাতে তিনি গড়িমসি করেছিলেন এবং তুলনামূলকভাবে খুবই কম সৈন্য পাঠিয়েছিলেন এবং পাকিস্তানের হানাদারদের কাছ থেকে পাক অধিকৃত কাশ্মীরকে দখল না করে গড়িমসি করেছিলেন এবং শেষ পর্যন্ত মন্ত্রিসভাকে অন্ধকারে রেখে বিষয়টিকে রাষ্ট্রপুঞ্জের কাছে নিয়ে গিয়েছিলেন, যার জন্য এখনো পর্যন্ত কাশ্মীর সমস্যা জিইয়ে রয়েছে। আর সেটা যে কত বড় সমস্যা সেটা আপনারা সকলেই জানেন। সেই দিন যদি শুধু জওহরলাল নেহেরুর সদিচ্ছা থাকতো তাহলেই কাশ্মীর সমস্যা সেই দিন মিটে যেত, অর্থাৎ ভারতের অংশ হতো কাশ্মীর। আর সেখানে সিকিউরিটির জন্য যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হচ্ছে, অকালে মানুষের প্রাণ যাচ্ছে, তার থেকে ভারতবাসী রক্ষা পেত। এছাড়া ষষ্ঠত বলা যায় নেহেরু যে ভুলগুলো করেছিলেন, আমার মনে হয় আমার দৃষ্টিভঙ্গিতে এটাই সব থেকে বড় ভুল। ধর্মের ভিত্তিতে দেশভাগ হওয়া সত্ত্বেও লোক বিনিময়ে তিনি করলেন না, যে ভুলের জন্যে হাজার হাজার হিন্দু মুসলমানদের হাতে প্রাণ দিয়েছিল, এখনও দিচ্ছে এবং দেশের সম্পদ নষ্ট হচ্ছে, হিন্দুদের সবসময় একটা থ্রেটের মধ্যে থাকতে হচ্ছে। এই প্রসঙ্গে অজস্র উদাহরণ আছে, দু একটা উদাহরণ দেখুন। गोलियां चाकू की बात सुन के समझे के कमजोर हो गया, अभी भी बहुत हिम्मत है। 6 वक्त कोई माय का लाल पैदा नहीं हुआ मुझे रोकने के लिए। सही है ना? चंद्रयान गुट्टा बता दो, इशारा कर दिया तो दौड़ना पड़े। ওটা ছিল রাজনৈতিক নেতার হুমকি, এবারে দেখুন একজন ধর্মীয় নেতার হুমকি। মেনে নিচ্ছি, কিন্তু আমার কোরআনকে, আমার রাসূলকে, আমার ইসলামকে, আমার আল্লাহ যদি গুস্তাখি করো আমরা মেনে নিতে পারবো না। প্রয়োজন হয় জানও দেবো, নচেত জানও নিয়ে নেবো। ঠিক না বেঠে? বাংলাদেশে কি হচ্ছে? শুধু তাই নয়, তৎকালীন কংগ্রেস সরকার যে মুসলিম লীগ নেতারা ধর্মের ভিত্তিতে জোর করে দেশ ভাগ করেছিলেন তাদের পাকিস্তানে না পাঠিয়ে কংগ্রেস দলে স্থান দিয়েছিলেন, যারা কংগ্রেসের ছত্রছায়া থেকে পরবর্তীকালে কংগ্রেসের নেতা হয়ে আবার ভারতবর্ষে ত্রাস সৃষ্টি করেছে। অন্তত আমি এরকম 30 জনের নাম বলতে পারি, যারা একসময় নির্বিচারে হিন্দু হত্যা করেছিলেন। মুসলিম লীগের ছত্রছায়া থেকে পরবর্তীকালে তারাই আবার কংগ্রেসের টিকিট পেয়েছেন।
এই বিষয়ে পরবর্তীকালে একটা প্রতিবেদন করে দেব। এর পিছনে রয়েছে ইসলামীয় দর্শন সম্পর্কে হিন্দুদের অজ্ঞতা। তাই এই সংক্রান্ত বিষয়ে যদি প্রকৃতপক্ষে আপনি জানতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন, আপনার জ্ঞান চক্ষু খুলে যাবে। এবং সবশেষে বলবো, নেহেরুর এই সমস্ত ভুলের থেকে আরও মারাত্মক ভুল সেটা হচ্ছে সংবিধানের 30 নম্বর ধারা সংযোজন করে সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিমদের ধর্মীয় শিক্ষার অধিকার দান করা। তাদের ধর্মে বিধর্মী কাফেরদের প্রতি মানে হিন্দুদের প্রতি কী বিধান দেওয়া হয়েছে সেটা না জেনে কাফের কংগ্রেস সরকার হিন্দুদের দীর্ঘমেয়াদী মৃত্যুর পথ প্রস্তুত করে দিয়েছে ধর্মশিক্ষাকে সংবিধানে স্বীকৃতি দিয়ে। যার সাম্প্রতিকতম উদাহরণ মুর্শিদাবাদ থেকে পাহেলগাঁও, যেখানে ধর্ম দেখে দেখে হিন্দুদের হত্যা করা হচ্ছে। দেশের মধ্যে ঘটে চলেছে বিভিন্ন রকমের নিদর্শন, আপনারা সেগুলো দেখছেন, যাতে একদিকে জীবন এবং সম্পদের হানি ঘটছে। নমস্কার বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন তাদের সকলকে আনফোল্ড হিস্ট্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন। এবং অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমাদের খুবই উৎসাহিত করে।